রেসিয়াল গ্রুপ, খুব ইম্পর্টেন্ট। দেখো লেখা আছে রাইট এ শর্ট নোট অন রেসিয়াল গ্রুপ অফ ইন্ডিয়া। বিএস গুও, মনে রাখবে ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেন যদি খুব টাফ হয়, খুব যদি টাফ হয়, সেক্ষেত্রে কিন্তু বিএস গুও পরীক্ষায় দেবে। আমাদের পরীক্ষার কোশ্চেন কি আছে, আমাদের সিলেবাস কি আছে, আমাদের সিলেবাস যেটা আছে সেটা হচ্ছে বিএস গুও, মনে রাখবে আমাদের সিলেবাস আছে হচ্ছে বিএস গুও, আমাদের সিলেবাস আছে হচ্ছে এসএস সরকার, আমাদের সিলেবাস আছে রিশলি। এই যে তিনটের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রিশলি, এবং রিশলি মনে হচ্ছে ডাব্লিউবিসিএস 2022-এও এসেছিল সম্ভবত, যা মনে আসছে। একবার কোশ্চেনটা তোমরা দেখে নিও, ডাব্লিউবিসিএস 2022-এও এসেছিল রিশলি। তা রিশলি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তার থেকে একটু কম ইম্পর্টেন্ট কে এসএস সরকার, তার থেকে আরো কম ইম্পর্টেন্ট বিএস গো। কিন্তু কোয়েশ্চেন যদি টাফ হয়, যতবার ডাব্লিউবিসিএস এ কোয়েশ্চেন টাফ হয়েছে ওরা বিএস গো দিয়েছে। মাথায় ঢুকলো? বিএস গো আমাদের আলাদা করে গুছিয়ে তৈরি করে রাখতে হবে ডাব্লিউবিসিএস 20 মার্কসের কোশ্চেন। কি বললাম, পরিষ্কার না বলো? ক্লিয়ার তো? এটা আমাদের আলাদা করে গুছিয়ে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো ডাব্লিউবিসিএস বিএস গো এসেছিল 2018-তে, আইএস 2019-এ হচ্ছে বিএস গো এসেছিল, মানে পরীক্ষা দিয়েছিল। ঠিক আছে, কমন কোশ্চেন দেখো লেখা আছে বিরাজ শঙ্কর গুহ একজন প্রখ্যাত ভারতীয় ভৌত নৃবিজ্ঞানী ছিলেন। মনে রাখতে হবে তিনি 20 শতকের প্রথম দিকে ভারতীয় জনগণকে জাতিতে কনভার্ট করেছিলেন, রেস। মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। দেখো ভারতবর্ষ, ইন্ডিয়া বরাবরের জন্য ইন্ডিয়া এরিয়াতে ছিল খুব বিশাল, পরিষ্কার হয়েছে? এর জন্য ইন্ডিয়াকে কি বলা হয় বলো? ইন্ডিয়াকে বলা হয় যে সাবকন্টিনেন্ট, উপদ্বীপ, তোমার হচ্ছে সাবকন্টিনেন্ট, উপমহাদেশ, বুঝতে পেরেছো? বৃহৎ আয়তনের জন্য মোটামুটি ভারতবর্ষ, দেখো বিএস গো যে সময় কাজটা করেছিলেন, সালটা কত? সালটা হচ্ছে মোটামুটি 1930 থেকে 1933। বাংলাদেশ কিন্তু ডিভাইডেড হয়নি, তার মানে এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু পুরোপুরিভাবে জোড়া ছিল, এই পার্টটা এইভাবে জোড়াই ছিল, বুঝতে পেরেছো? তো এখানে বক্তব্য যেটা, এত বিশাল ভারতবর্ষের প্রচুর মানুষ কিন্তু ভারতে বসবাস করত। এক কথায় প্রচুর ভাষাভাষীর মানুষ, ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে কোনো একটা দেশের গঠনমূলক কার্যকে সম্পাদন করা ভীষণ টাফ হয়ে গিয়েছিল। এর জন্য ল্যাঙ্গুয়েজ ভিত্তিক ভারতবর্ষকে কি করা হলো বলো? আইসোলেট করার চেষ্টা করা হলো। পরিষ্কার হয়েছে? আইসোলেট করার চেষ্টা করা হলো। এখানে আমরা কি দেখব? এখানে আমরা দেখব যে বিএস গো ইনি হচ্ছে একজন অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একজন ডিরেক্টর ছিলেন, পরিচালক ছিলেন। 1930 থেকে 33 সাল পর্যন্ত তার নৃতাত্ত্বিক তত্ত্বের উপরে সম্পূর্ণভাবে পরীক্ষা তথা গবেষণা তিনি চালিয়েছিলেন। তিনি কি করেছিলেন? তিনি কিন্তু ভাষাগতভাবে, তিনি হচ্ছে ভাষাগত নয়, তিনি রেসিয়ালভাবে, জাতিগতভাবে, নট ভাষাগত, এরা তিনজনই হচ্ছে জাতিগতভাবেই কাজ করেছিল। ভাষাগত বলে ফেলেছি ভুল করে। বিএস গো কিন্তু জাতিগতভাবে ভাগ করেছিল, এসএস সরকার জাতিগতভাবে ভাগ করেছিল, রিশলি জাতিগতভাবে ভাগ করেছিল। এরা রেসের অনুসারে ভারতবর্ষকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। কারণ আমরা দেখছি ভারতবর্ষের মধ্যে, এত বিশাল ভারতবর্ষের মধ্যে যারা দক্ষিণ ভারতে বসবাস করছে ওদের গায়ের রং হচ্ছে কালো। যারা বাংলা, বিহার, উড়িষ্যা এই পাটে যারা বসবাস করছে এদের গায়ের রং কিছুটা বাদামি জাতীয়। তিনি দেখছে যারা কাশ্মীর বা এই উত্তর পাটে যারা হিমালয় ওরিয়েন্টেড যারা বসবাস করছে তাদের গায়ের রং অনেকটা ফর্সা। দেখা যাচ্ছে যারা মোটামুটি নেফা, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি এই পাটে যারা বসবাস করছে, অর্থাৎ দে আর কেম ফ্রম মঙ্গোলিয়া, তাদের গায়ের অনেকটা হলদেটে, বলে অনেকটা হলুদ জাতীয়, হলদেটে। তো এই যে মানুষের গায়ের বিভিন্ন রং, বিভিন্ন দেখতে, বিভিন্ন চরিত্রের, এর জন্য তিনি কি করলেন? তিনি প্রত্যেকটা ভাষার মানুষজনকে কি করলেন? তিনি আইসোলেট করলেন। হি আইসোলেট দ্যাট।
তিনি আইসোলেট করলেন। পরিষ্কার হলো? এবার দেখো গুয়োর ক্লাসিফিকেশনের মধ্যে আসছে তিনি ভাগ করেছিলেন নেগ্রিটো। তিনি হি এস্টাবলিশ দ্য মেন ইম্পর্টেন্ট রেস ইন ইন্ডিয়া নেগ্রিটো। নেগ্রিটোকে হি এস্টাবলিশ দ্যাট, নেগ্রিটোকে এস্টাবলিশ করেছিল। নেক্সট কি আসবে? মঙ্গোলয়েড। ওকে, আচ্ছা নেক্সট কি আসবে? মেডিটেরিয়ান বা ভূমধ্য সাগরীয়। নেক্সট কি আসবে? দেখো নর্ডিক্স। নেক্সট কি আসবে? ওয়েস্টার্ন, দেখো লেখা আছে ব্রাকিসেফালস। হলো? ব্যাস। নেক্সট কি আসবে? প্রোটো অস্ট্রালয়েড। এগুলো তিনি প্রত্যেকটা ডিরেক্ট ভাগ করেছেন। নেগ্রিটো প্রোটো অস্ট্রালয়েডের কোনো উপবিভাগ নেই। মঙ্গোলয়েডের উপবিভাগ হচ্ছে প্যালিও মঙ্গোলয়েড আর টিবেতো মঙ্গোলয়েড। হলো? প্যালিও মঙ্গোলয়েড আবার লং হেডেড আর ব্রড হেডেড। মেডিটেরিয়ানকে তিনি তিন ভাগে ভাগ করেছেন, প্যালিও মেডিটেরিয়ান, মেডিয়েট মেডিটেরিয়ান আর হচ্ছে ওরিয়েন্টাল বা প্রাচ্য। আর ওয়েস্টার্ন ব্রাকিসেফালকে ভাগ করেছিলেন অ্যালপেনয়েড, দিনারিক আর আরবেনয়েড। এই হচ্ছে তার ভাগ, এই বিশাল ভাগ। খুব কিন্তু ব্রড ক্লাসিফিকেশন তিনি করেছিলেন। কি বললাম বুঝতে পেরেছো? এবার আমরা আসবো তার ডিরেক্ট কিন্তু নোটে। ভারতের যে রেসিয়াল ডাইভার্সিটির কারণ কি? ভারতের জাতিগত বৈচিত্র্য সমগ্র বিশ্বের। তোমরা শোনো, ইংলিশটা লিখবে না, যারা বাংলা নোট লিখবে এই পাশে দেওয়া কিন্তু ইংলিশটা তারা লিখবে না। কি বললাম বুঝতে পেরেছো? দেখো সমগ্র বিশ্বের জাতিগত গোষ্ঠীগুলির সমন্বয়ের নিরিখে ভারতের জাতিগত গোষ্ঠীগুলির মধ্যে এত প্রবল বৈচিত্র্য কিন্তু বিরাজমান। বর্তমান ভারতীয় উপমহাদেশে যে সমস্ত গোষ্ঠীগুলি বাস করছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে নেগ্রিটো, ওয়েস্টার্ন ব্রাকিসেফাল দেখো লেখা আছে, প্রোটো অস্ট্রালয়েড দেখো লেখা আছে, মঙ্গোলয়েড দেখো লেখা আছে, ভূমধ্যসাগরীয় বা মেডিটেরিয়ান লেখা আছে, নর্ডিক্স লেখা আছে। এইভাবেই বাংলায় লিখবে নর্ডিক্স, মঙ্গোলয়েড, নর্ডিক। এর কিন্তু ডিরেক্ট কোনো বাংলা হবে না, এইভাবে লিখলে কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? দেখো এই সমস্ত গোষ্ঠী তথা ব্যক্তিবর্গ সারা বিশ্ব থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থল বা সমুদ্রপথে ভারতে এসেছিল। আমরা জানি ভারত একটা সুজলা সুফলা শস্য শ্যামলা একটি চিরশান্তির দেশ। এই দেশে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির আগমন ঘটেছিল। বুঝতে পেরেছ? ভারত হলো বিশ্বের প্রায় সমস্ত জাতি প্রধান গুলির আবাস স্থল, যার ফলে দেশটির জাতিগত মিশ্রণকে বৈচিত্র্যময় এবং বৈচিত্র্যপূর্ণ ডাইভার্স অ্যান্ড ডাইভার্সিফাইড হিসাবে আখ্যায়িত করা যেতে পারে। যেভাবে আছে সেইভাবে লিখবে। দেখো এবার দেখো এই যে ছবিটা তোমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছ, এই ছবিটা কিন্তু বাবু তোমাদের আঁকতে হবে। আবার বলে দিই, পরিষ্কার রয়েছে ভারতের ছবি, সেম ছবি তোমরা আঁকবে, সুন্দরভাবে ছবি তোমরা আঁকবে। এই তো তো এর মধ্যে যেটা আসবে বর্তমান, মন দিয়ে শোনো, এর মধ্যে যেটা আসবে এটা হচ্ছে প্যালিও মঙ্গোলয়েড। আচ্ছা মনে রাখবে এই পার্টে যারা বসবাস করছে এরা হচ্ছে নর্ডিক্স, নর্ডিক্স। আচ্ছা নেগ্রিটো কোথায়? নিচে আন্দামান নিকোবরে থাকবে নেগ্রিটো, যারা খুব কালো, দেখবে জারোয়া, জারোয়াদের গায়ের রং কেমন একদম কালো কুচকুচে না, দেন নেগ্রিটো। এরা নেগ্রিটোরা থাকবে আন্দামানেও থাকবে, সাউথ ইন্ডিয়াও থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? আর্যরা কোথা থেকে এসেছিল? আর্যরা বাইরে থেকে আগমন হয়েছিল, আর্যদের আরিয়ান্স লাগবে না। প্রোটো অস্ট্রালয়েড হচ্ছে এই যে মিডল পার্ট, প্রোটো অস্ট্রালয়েডদের জায়গা। পরিষ্কার রয়েছে? আর এই মঙ্গোলয়েড কোথায় দেখতে পাওয়া যাবে? এই হচ্ছে মঙ্গোলয়েড, কারণ খুব ফর্সা যারা এই পাটে, এই যে দেখতে হচ্ছে হিমাচল প্রদেশের এই পাটে প্রচুর ফর্সা লোক কিন্তু দেখতে পাওয়া যায়, গায়ের রং অনেকটা হলদেটে। এই পাটেও দেখতে পাওয়া যায় উজ্জ্বল গায়ের রং। ছবিটা ঝপাঝপ কিন্তু তোমরা এঁকে ফেলতে হবে। এত বিভাগ করার দরকার নেই, যে কটা মেন কয়েকটা নাম উল্লেখ করে ছবিটা কিন্তু তোমাদের এঁকে ফেলতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে, কারণ ডাইভার্সিটির ছবি খুব ইম্পর্টেন্ট তোমাদের লাগবে। এবার আমরা যে নোটে আসবো সেটা হচ্ছে প্রথম আসবে নেগ্রিটো।
দেখো কি লেখা আছে, মন দিয়ে দেখো কি লেখা আছে। নেগ্রিটোদের ভারতের প্রথম সাধারণ বসবাসকারী বলে অনুমান করা হয়। নেগ্রিটোরা হয়েছে, এদের শারীরিক বৈশিষ্ট্যগুলি হচ্ছে গোলাকার, মাঝারি বা একটু লম্বাটে ছোট মাথা এদের থাকে, রিজু বা চ্যাপ্টা ও চওড়া নাসিকা এদের বর্তমান, ছোট পিগমি আকারের। পিগমিটা এখন বোঝাবো না, কারণ তোমাদের সামনে আসছে, নোট আসছে নেগ্রিটো প্রবলেম ইন ইন্ডিয়া, পড়াবো খুব শীঘ্রই, এই তো মোটামুটি আর 2-3টে ক্লাসের মধ্যেই পড়ানো হবে। বোধহয় সেট বোধহয় 19 কিংবা 21 আছে, এটা 13 নম্বর সেট হচ্ছে। তো সেখানে কিন্তু তোমাদের মানে বোঝানো হবে পিগমি বা পিগময়েড কারা, বুঝতে পেরেছ? এদের দেহাকৃতি পিগমি আকারের, মানে মনে রাখতে হবে লেস দ্যান 5 ফিট। এদের গায়ে, এদের উচ্চতা হচ্ছে 5 ফুটেরও কম। এদের ত্বকের রং সাধারণত গাঢ় বাদামি থেকে বেশ ঘন কালো বর্ণের হয়। সম্প্রতি সময়ে কাদারাস, পুলায়ন, ইরুলার, উইনাদের বা উইনাড, ডর উচ্চারণ কিন্তু হবে না, উইনাদের আদিম উপজাতি হিসাবে অবস্থান তথা প্রতিনিধিত্ব করছে কারা? দেয়ার, মনে রাখতে হবে নেগ্রিটো ইনরেস। এবং আন্দামানিসদের তুলনায় যাদের মাথার গড়ন এবং চুলের গড়ন মেলানেসিয়ান পিগমির মতো অবিকল একই রকমের হয়। নেগ্রিটো সম্পর্কে 2-3 লাইন কিন্তু তথ্য দেওয়া আছে। দুটো কিন্তু দাড়ি দেখতে পাচ্ছ এখানে, দুটো দাড়ি, 3টে দাড়ি, একটা দাড়ি, দুটো দাড়ি, 3টে দাড়ি। এই যে 3টে দাড়ি সেম ভাবে তোমাকে মুখস্থ করতে হবে এবং তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। হলো?